আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম বাস্তব একটা ফ্যাক্টরির ঘটনা নিয়ে কথা বলবো। এমন একটা কেস স্টাডি যেখানে মাত্র একটা অতিরিক্ত ডিফেক্টের জন্য পুরো একটা চালান বাতিল হয়ে গিয়েছিল। ভাবা যায়? তো কিভাবে এটা হলো? একজন অডিটর ঠিক কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন? আর ওই যে AQL টেবল, ওটা আসলে কিভাবে কাজ করে? আজকে আমরা সেটা হাতে কলমে বুঝব। ঘটনাটা হলো একটা ৩,২০০ পিসের তৈরি পোশাকের চালান নিয়ে। বেশ বড় একটা অর্ডার, যেটা প্রায় শেষের দিকেই ছিল। দৃশ্যটা একবার কল্পনা করুন তো, সব পোশাক সুন্দর করে প্যাক করা, কার্টেনগুলো রেডি, চালানটা বন্দরে যাওয়ার জন্য একদম তৈরি। দেখে মনে হচ্ছিল প্রোডাকশনের সব কাজ শেষ। কিন্তু ফাইনাল ইন্সপেকশনের পর যে রেজাল্টটা আসলো সেটা ছিল রিজেক্টেড, মানে পুরো চালানটাই বাতিল। এটা ফ্যাক্টরির জন্য যে কি পরিমাণ বড় একটা ধাক্কা ছিল তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? কিভাবে সামান্য একটা বাড়তি ত্রুটি এত বড় একটা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো? চলুন, এই পুরো বিষয়টা আমরা এখন কাটাছেঁড়া করে দেখব, এর পেছনের কারণগুলো খুঁজে বের করি। প্রথমে চলুন দেখি, এই যে চালানটা বাতিল হলো, এর পেছনের ঘটনাটা ঠিক কী ছিল। দেখুন, একটা চালান যখন বাতিল হয় তার প্রভাব কিন্তু শুধু টাকার ওপরই পড়ে না, সময় এবং ফ্যাক্টরির সুনামের ওপরেও বিরাট একটা ছাপ ফেলে। এই ঘটনায় ফাইনাল ইন্সপেকশনটা শুরুই হয়েছিল যখন প্রায় ৯০% মাল কার্টনে প্যাক করা শেষ। মানে ফ্যাক্টরি মোটামুটি নিশ্চিতই ছিল যে তাদের কাজ শেষ, এখন শুধু চালানটা গেলেই হয়। আচ্ছা, এখন আমরা সরাসরি ইন্সপেকশনের ভেতরে ঢুকব, দেখব একজন ইন্সপেক্টর ঠিক কি কি করেছিলেন। ফাইনাল ইন্সপেকশন কিন্তু যেমন তেমন কোনো ব্যাপার না, এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। একজন ইন্সপেক্টর সবসময় একটা নিয়ম মেনে কাজ করেন। তিনি প্রথমে মোট মালের পরিমাণ মানে লট সাইজ নিশ্চিত করলেন, যেটা ছিল ৩,২০০ পিস। এরপর তিনি সেখান থেকে র্যান্ডমলি কিছু স্যাম্পল তুলে নিলেন। তারপর শুরু হলো আসল চেকিং। স্যাম্পলগুলোর ভিজুয়াল চেক, মেজারমেন্ট বা মাপ ঠিক আছে কিনা, আর সবশেষে প্যাকিং ঠিকঠাক আছে কিনা। তো চেকিংয়ের পর কি পাওয়া গেল? দেখুন, চোখে পড়ার মতো ডিফেক্ট ছিল ৮টা, মাপে গড়বড় ছিল ১টা, আর প্যাকিংয়ের সময় বারকোড মেলেনি এমন ছিল ২টা। সব মিলিয়ে মোট ডিফেক্টের সংখ্যা দাঁড়ালো ১১টা। এখানে আসল প্রশ্নটা চলে আসে, এত বড় একটা চালানে মাত্র ১১টা ডিফেক্ট, এটা কি আসলেই পুরো চালানটা বাতিল করে দেওয়ার মতো কোনো বড় ব্যাপার? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে AQL ক্যালকুলেশনের মধ্যে। এবার আমরা বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এখানেই কিন্তু অঙ্কের হিসাবে পুরো চালানটার ভাগ্য নির্ধারিত হয়েছিল। দেখুন, ইন্সপেক্টর একটা স্ট্যান্ডার্ড AQL চার্ট ব্যবহার করেন। যেহেতু লটের সাইজ ৩,২০০ পিস, চার্ট অনুযায়ী এর কোড লেটার হল L। আর এই L কোডের জন্য স্যাম্পল সাইজ বা নমুনার আকার নির্ধারণ করা হয় ২০০ পিস। আর এই জায়গাটায় আসল টুইস্ট। বায়ারের সাথে ফ্যাক্টরির আগে থেকেই কোয়ালিটির একটা স্ট্যান্ডার্ড ঠিক করা ছিল, আর সেটা হলো AQL 2.5। এর মানে কি? এর মানে হলো ওই যে ২০০ পিসের স্যাম্পল নেওয়া হলো, তার মধ্যে সর্বোচ্চ 10টা ডিফেক্ট পাওয়া গেলে চালানটা পাস করবে। কিন্তু যদি ডিফেক্টের সংখ্যা ১১ বা তার বেশি হয়, তাহলেই চালানটা ফেল। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার। পাস মার্ক ছিল ১০, আর ইন্সপেক্টর খুঁজে পেলেন ১১টা ডিফেক্ট। মানে মাত্র জাস্ট একটা অতিরিক্ত ডিফেক্টের জন্য চালানটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করতে পারল না। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে চালানটা বাতিল হলো, এটা ইন্সপেক্টরের কোনো ব্যক্তিগত মতামত বা অনুমানের উপর ভিত্তি করে হয়নি। এটা হয়েছে পুরোপুরি গাণিতিক হিসাবের উপর ভিত্তি করে, যা আগে থেকেই নিয়ম হিসাবে ঠিক করা ছিল। আচ্ছা, আমরা তো দেখলাম কি ঘটেছে। এবার চলুন একটু গভীরে যাই, দেখি কেন ঘটেছে। একজন অডিটর যখন ডিফেক্টগুলো দেখেন, তখন তিনি আসলে কি চিন্তা করেন? ওই যে ১১টা ডিফেক্ট পাওয়া গিয়েছিল, সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। ৭টা ছিল মেজর বা গুরুত্বপূর্ণ ডিফেক্ট, আর ৪টা ছিল মাইনর বা সামান্য। মেজর ডিফেক্টগুলোর মধ্যে ছিল যেমন ধরুন সেলাই খোলা, কাপড়ের রঙে এদিক সেদিক বা শেডিং, আর ভুল বারকোড। এখন প্রশ্ন হলো, একটা ডিফেক্টকে মেজর বলা হবে নাকি মাইনর? এটা একজন অডিটর কিভাবে ঠিক করেন? তিনি খুব সহজ কিন্তু খুব শক্তিশালী একটা প্রশ্ন করেন নিজেকে।
তিনি ভাবেন, যদি একজন সাধারণ কাস্টমার দোকানে গিয়ে এই ত্রুটিটা দেখতে পান, তাহলে কি তিনি নিজের টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনবেন? মাথায় রাখতে হবে, কোয়ালিটি কন্ট্রোলের মূল উদ্দেশ্যই হল শেষ পর্যন্ত যে গ্রাহক পণ্যটা কিনবেন তার সন্তুষ্টি নিশ্চিত করা। তাই অডিটরের বিচারটা হয় গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, কোনো আবেগ দিয়ে নয়। তো এই যে এত বড় একটা ভুল হলো, এত টাকার ক্ষতি হলো, এখান থেকে শেখার কি আছে? চলুন এখন আমরা এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে যাই। চালানটা যে ফেল করল, এর পিছনে কিন্তু কয়েকটা মূল কারণ ছিল। প্রথমত, প্রোডাকশন লাইনে যখন কাজ চলছিল তখন কোয়ালিটি চেকিংটা খুব দুর্বল ছিল। দ্বিতীয়ত, ফাইনাল অডিটের জন্য ফ্যাক্টরির নিজের কোনো প্রস্তুতি ছিল না। আর সবশেষে, প্যাকিং সেকশনে বারকোডগুলো ঠিক আছে কিনা সেটা দ্বিতীয়বার আর কেউ চেক করে দেখেনি। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য কিন্তু কিছু কার্যকরী সমাধান আছে। যেমন, বায়ারের ইন্সপেক্টর আসার আগেই ফ্যাক্টরির নিজস্ব টিম দিয়ে একটা প্রি-ফাইনাল অডিট করে নেওয়া, প্যাকিংয়ের সময় বারকোড চেক করার জন্য একটা ভালো সিস্টেম তৈরি করা, আর প্রোডাকশন চলার সময় ডিফেক্ট কন্ট্রোল আরও কঠোর করা। আজকের এই কেস স্টাডি থেকে একটা জিনিস একদম পরিষ্কার, একিউএল শুধু কিছু সংখ্যা বা একটা টেবিল না, এটা আসলে একটা পুরো সিস্টেম, যেটা আপনার একটা চালানের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ব্যবসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভাবুন তো, যদি এই একিউএল সিস্টেমটাকে ঠিকমতো কন্ট্রোল করা যায়, তাহলে কি পুরো ফ্যাক্টরির কার্যক্রমকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব না? বিষয়টা কিন্তু ভাবার মতো।